দর্শক আমন্ত্রণ যমুনা আইরিসকে শুরুতে জানাচ্ছি শিরোনামগুলো। অবশেষে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি মেয়াদ বাড়বে 60 দিন। হরমুজ খোলার বিনিময়ে তেল বিক্রির সুযোগ পাবে তেহরান। হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলি, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বন্দুকধারী। ঝুঁকি বিবেচনায় জারি করা হয়েছে লকডাউন। হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে তাণ্ডব চালালো রাশিয়া। কিয়েভের 50টি স্থানে প্রায় 100 মিসাইল নিক্ষেপ। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই তথ্য। কি আছে নতুন এই সমঝোতায়? মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আরও 60 দিন। এই সময়ই খুলবে হরমুজ প্রণালী। ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি তেল বিক্রিতেও শিথিল হবে নিষেধাজ্ঞা। তবে এবার উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে লেবাননে থামবে ইসরায়েলি আগ্রাসন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও সমঝোতা না হলেও চলবে আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় ঐতিহাসিক বৈঠকের পরও দর কষাকষি, পাল্টাপাল্টি শর্তারোপ আর লাগাতার হুমকি ধামকিতে সুতোয় ঝুলেছিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ভবিষ্যৎ। এখনও চূড়ান্ত চুক্তি না হলেও এবার আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার দ্বারপ্রান্তে দুদেশ, আর ঘোষণা আসতে পারে রোববারই। কি আছে এই নতুন সমঝোতা স্মারকে সেটি এখনও পুরোপুরি স্পষ্ট করেনি বিবদমান দুপক্ষ। মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, নতুন করে 60 দিনের জন্য বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে যুদ্ধবিরতি চলাকালীন এই 2 মাসের টোলমুক্ত থাকবে হরমুজ প্রণালী। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে জলপট্টিতে থাকা মাইন অপসারণে কাজ করবে তেহরান। বিনিময়ে দেশটির বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। অবাধে তেল বিক্রির সুযোগ দিতে শিথিল করা হবে কিছু নিষেধাজ্ঞা। বলা হচ্ছে, ইরান অবিলম্বে তহবিল ছাড় ও স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। চূড়ান্ত চুক্তি হলে এসব সুবিধা দেয়া হবে বলে জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। খসড়া এই সমঝোতা স্মারকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করা ও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণের বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এ বিষয়ে কী ধরনের ছাড় দিতে ইচ্ছুক তেহরান, মৌখিকভাবে সেটিও তুলে ধরেছে দেশটি। ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, আপাতত তারা মধ্যপ্রাচ্যেই অবস্থান করবেন। চূড়ান্ত চুক্তি হওয়ার পর প্রত্যাহার করা হবে তাদের। আলোচনার শুরু থেকেই স্থায়ী চুক্তিতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছে ইরান। নতুন খসড়ায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সূত্র। হিজবুল্লাহর হামলা না চালালে ইসরায়েলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মধ্যস্থতায় যুক্ত থাকা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। তারাও এতে সম্মতি দিয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি, সমঝোতার শর্ত নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সাথে শান্তি আলোচনায় সফলতার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী। সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ ফোনালাপের মাধ্যমে সমঝোতার চেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন শেহবাজ। শান্তি আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব ও অক্লান্ত পরিশ্রমের জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। খুব শীঘ্রই পরবর্তী ধাপের আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা করবে বলেও আশাবাদ জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার পায়ের কাছে অবনত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে এমন একটি ছবি তৈরি করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। খতিম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন এআই জেনারেটেড এই ছবিটি, যার ক্যাপশন দেয়া হয়েছে দ্য এন্ড। এরই মাঝে ব্যাপক ভাইরাল ব্যঙ্গাত্মক সেই ছবিটি। ট্রাম্প ও তার বিরোধীদের মন্তব্যে সয়লাভ কমেন্ট বক্স। ছবিটি শেয়ার ও রিপোস্ট করা হয়েছে বহু অ্যাকাউন্ট থেকে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থানকালেই কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিসের চেক পয়েন্ট লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এক ব্যক্তি, আহত হয় দুজন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী ও নিরাপত্তা ঝুঁকিতে লকডাউন জারি করা হয়েছে হোয়াইট হাউস সংলগ্ন এলাকায়। দিকবিদিক ছুটছেন সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এলাকা হোয়াইট হাউসের কাছে ব্যাপক গোলাগুলি শোনা গেছে, কমপক্ষে 30টি গুলির আওয়াজ। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির 17th স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের কাছাকাছি এগিয়ে যায় এক ব্যক্তি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে কাছে যেতে নিষেধ করা মাত্রই আচমকা বন্দুক বের করে ব্যাগ থেকে এলোপাতারি গুলি চালায় চেকপয়েন্টের দিকে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় হামলাকারীর। সিক্রেট সার্ভিস জানিয়েছে সন্দেহভাজনের নাম নাসির বেস্ট। এর আগে 2025 সালেও একবার হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করে গ্রেফতার হয় সে। ওই সময় তাকে মানসিক ভারসাম্যহীন চিহ্নিত করে নিরাময় কেন্দ্রে পাঠানোর পাশাপাশি তার বিরুদ্ধে একটি স্টে অ্যাওয়ে অর্ডারও ইস্যু করেছিল আদালত। গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা শঙ্কায় তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় জারি করা হয় জরুরি লকডাউন। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা। আমরা খুবই ভীতিকর এক সময়ে বাস করছি। সব সময়ই কিছু না কিছু একটা সহিংসতার ঘটনা লেগেই আছে। কড়া নিরাপত্তার ফাঁকফোকর গলে পথ খুঁজেই নিচ্ছে সন্ত্রাসীরা। সবার সাথে সবসময় যে একমত হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। বাক স্বাধীনতার খাতিরে হলেও আমাদের সবার দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রাখা উচিত। দ্রুততম সময়ে পরিস্থিতি সামাল দেওয়ায় সিক্রেট সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার পার্টিতে হামলার ঠিক 1 মাসের মাথায় আবারও ঘটল এমন সহিংসতার ঘটনা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লাইভ চলাকালে হঠাৎ গোলাগুলি, আতঙ্কে দিশেহারা সাংবাদিক লুকালেন টেবিলের নিচে। শনিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে গোলাগুলির সময় এমন পরিস্থিতিতে পড়েন মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিনা ওয়াং। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়ের সামনে থেকে লাইভে কথা বলছিলেন তিনি। গুলির শব্দ পেয়ে চমকে ওঠেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নেন টেবিলের নিচে। আতঙ্কিত হয়ে পড়েন তার সহকর্মীরাও। নিজেদের উদ্ধারের অনুরোধ জানান তারা। পরে পুরো ফুটেজটি প্রকাশ করেছে এবিসি নিউজ। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি। ভেনেজুয়েলায় সামরিক মহড়া করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত হয় এই মিলিটারি এক্সারসাইজ, যা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর এই প্রথম। মহড়াটিতে অংশ নেয় মার্কিন নৌবাহিনীর 2টি অসপ্রে টিল্ট রোটর এয়ারক্রাফট ও সেনা সদস্যরা। যোগ দেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রান্সিস। মূলত জরুরি কিংবা দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযানের মহড়া করেছে মার্কিন বাহিনী। ছাত্রাবাসে হামলার জবাব দিতে হাইপারসনিক ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন জুড়ে তাণ্ডব চালালো রাশিয়া। রোববার ভোর পর্যন্ত চলে ভয়াবহ এই হামলা। টার্গেট করা হয় কিয়েভের অন্তত 50টি স্থান। পুরো রাজধানী লক্ষ্য করে একযোগে প্রায় 100 মিসাইল ছোড়ে রুশ বাহিনী, যাতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রয়েছেন অর্ধ শতাধিক। কিয়েভ সময় ভোররাত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইউক্রেনের রাজধানীর ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। রাত 1টা থেকে শুরু হয় হামলা, চলে কয়েক ঘন্টা। শনিবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে 90টি মিসাইল ও 600 ড্রোন ছোড়ে রাশিয়া। 36টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছিল অত্যন্ত শক্তিশালী বিবেচিত মস্কোর নতুন মিসাইল ওরেশনিক। ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিহত করা যায়নি।
পুরো একটি মার্কেট জ্বলে গিয়েছে। 3টি মিসাইল আঘাত এনেছে পানি সরবরাহ ব্যবস্থায়। কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত এবং পুতিন কিয়েভে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের অন্তত 50টি স্থানে পাওয়া গেছে হামলার খবর। আবাসিক সরকারি স্থাপনা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় সামরিক স্থাপনা। এর আগে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি করেছিল ইউক্রেনের বিমান বাহিনী। প্রাণহানির খবর পেয়েছি। এখন পর্যন্ত যা শুনছি 20 জনেরও বেশি বাসিন্দাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুরাও আছে। ভয়াবহ রাত পার করলাম। এই যুদ্ধে আগে কখনো এমন রাত কাটায়নি। সৌভাগ্যবশত আঘাত পাইনি। রুশ বহরে নতুন যুক্ত হওয়া ওরেশনিক একটি মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। প্রচলিত আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এই ধরনের মিসাইল আটকানো প্রায় অসম্ভব। ওরেশনিক 6টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা মাথায় অতিক্রম করতে পারে 3000 কিলোমিটার পর্যন্ত। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি করেছিল মস্কো। গেল নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের বেলুচিস্তানের সেনা সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বেসামরিক যাত্রীসহ কমপক্ষে 28 জন নিহত হয়েছে এই ঘটনায়। আহত হয়েছেন আরও অন্তত 90 জন। আশপাশের কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। বিবৃতি প্রকাশ করে হামলার দায় দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ট্রেনটিকে ধাক্কা দিয়েছিল হামলাকারী। কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল এই শাটল ট্রেন। পথিমধ্যে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ইঞ্জিন সহ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়, উল্টে যায় আরও 2টি বগি। স্থানীয় সময় সকাল 8টা নাগাদ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনা হয়। বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে আশপাশের একাধিক ঘরবাড়ি ও বেশ কয়েকটি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হতাহত হন অনেকেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনী আর ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘোষণা করা হয় জরুরি অবস্থা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোরের দিকে খুব বড় একটি বিস্ফোরণ হয়। বাইরে এসে দেখি ট্রেনের আশপাশে পুরো এলাকা ধ্বংসস্তূপ হয়ে পড়েছে। বহু হতাহতের ঘটনা ঘটেছে, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং রেল লাইনের পেছনের দিকেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেল স্টেশনে পার্ক করা প্রায় 50 থেকে 60টি যানবাহন পুড়ে গেছে। স্টেশনের মূল ভবনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। জানিয়েছে ট্রেনে অবস্থানরত সামরিক বাহিনীর সদস্যরাই ছিল তাদের মূল টার্গেট। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একাই এ হামলা চালায় আত্মঘাতী হামলাকারী। ট্রেনটি এগিয়ে আসতেই গাড়ি নিয়ে ট্রেনে আঘাত করা হয়। তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে গেল কয়েক বছরে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের বিরোধিতার জেরে চীনা শ্রমিকদেরও করা হচ্ছে হামলার টার্গেট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। চলমান যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলের নৃশংসতায় প্রাণ গেছে 6 গাজাবাসীর। আল বুয়াম এলাকায় পুলিশের একটি চেকপোস্টে বিমান হামলা চালায় আইটিএফ। ঘটনাস্থলে নিহত হয় এক শিশুসহ 5 পুলিশ সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও 10 ফিলিস্তিনি। বিচ্ছিন্নভাবে পুরো উপত্যকায় চলে অভিযান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 48 ঘন্টায় হাসপাতালে পৌঁছেছে 8 ফিলিস্তিনির মরদেহ। পাশাপাশি গুরুতর আহত আরও 29 জন। যুদ্ধবিরতি উপেক্ষা করে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 883 জন ফিলিস্তিনি। কাল শুরু হচ্ছে পবিত্র হজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতের জন্য। আজ এশার নামাজ পড়ে তাবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগেই ইহরামের কাপড় পরিধান করবেন মুসল্লিরা। আরজিল হজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার
জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন সবাই। আনুমানিক 15 থেকে 18 লাখ মানুষ এবার হজ পালন করবেন। ঈদুল আজহার বেশি দিন বাকি না থাকলেও জমে ওঠেনি এশিয়ার সবচেয়ে বড় পশুর হাট। পাকিস্তানের করাচি পশুর হাটে কোরবানির জন্য পর্যাপ্ত মজুদ থাকলেও হাঁকা হচ্ছে চড়া দাম। ক্রেতাদের অভিযোগ, এবার আকার ভেদে মূল্যবৃদ্ধি হয়েছে কয়েক গুণ পর্যন্ত। জ্বালানি তেল আর পশু খাদ্যের অতিরিক্ত দামকেই দুষছেন খামারিরা। একই চিত্র লাহোরের গবাদি পশুর হাটেও। করাচির ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট। কোরবানির জন্য পর্যাপ্ত পশু থাকলেও নেই ক্রেতাদের আনাগোনা। যারাও বা গিয়েছেন বিপাকে পড়ছেন চড়া মূল্যের কারণে। 52 বছর বয়সী এই ক্রেতা এসেছেন বেশ দূর থেকে। সকাল গড়িয়ে বিকেল হলেও পাননি পছন্দের পশুর দেখা। অভিযোগ, আগের বারের তুলনায় দাম বেড়েছে দ্বিগুণ। সকাল 10টা থেকে এখানে 6 ঘন্টা পার হয়ে গেলেও মন মতো কোনো পশু পাইনি। দামও অনেক চড়া। মনে হচ্ছে সব ধরনের পশুর দাম দ্বিগুণ বেড়েছে। চড়া মূল্যের পেছনে খামারিরা দায়ী করছেন জ্বালানি তেলের অতিরিক্ত দামকে। গেল বছরের তুলনায় গবাদি পশুর পরিবহন খরচ বেড়ে যাওয়ার অভিযোগ বিক্রেতাদের। পেট্রোল ও ডিজেল কে রেটও জ্বালানির দাম বাড়ায় আমাদের পরিবহন খরচও বেড়েছে। গত বছর ভাড়া যেখানে ট্রিপ প্রতি 60 থেকে 65 হাজার রুপি ছিল, এবছর তা 90 থেকে লাখের উপর চাওয়া হচ্ছে। যেটাতেই হাত দিই সেটাই 3, 4, 5 লাখ রুপি করে দাম হাঁকছে। আমার বাজেট 1 থেকে 1.5 লাখ। খামারিরা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাত দিচ্ছে, কিন্তু আমাদেরও তো খরচ বেড়েছে। এবছর করাচির হাটে বেশিরভাগই শাহিওয়াল, সিন্ধি ও চলিস্তানি জাতের গরুর দেখা মিলছে। এর বাইরে বিদেশি হলস্টেইন ও ফ্রিজিয়ান জাতের গরুও রয়েছে। ক্রেতাদের নজর কাড়ছে বিভিন্ন জাত ও উচ্চতার উটও। তবে দাম বেশি হওয়ায় গরু ছাগলের তুলনায় উটের জনপ্রিয়তা কম। শুধু করাচি হাটেই নয়, কোরবানির পশুর লাগামহীন মূল্যের উত্তাপ ছুঁয়েছে লাহোরেও। ইরান যুদ্ধের জেরে শুরু হওয়া সংকটে পশু খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পশু খাদ্যের দাম বেড়েছে, এই খরচগুলো তো নিজেদের পকেট থেকে দিব না। এই অর্থ সব পশুর দামের সাথেই যোগ হয়। গেল বছর পাকিস্তানে প্রায় 70 লাখ পশু কুরবানি হয়েছে পবিত্র ঈদুল আজহায়। অর্থের অঙ্কে যার পরিমাণ আনুমানিক $1.8 বিলিয়ন। অনিক রহমান, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতায় উত্তাল সার্বিয়া। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ ও নির্বাসনের দাবিতে পথে নেমেছে লাখো মানুষ। শনিবার রাজধানী বেলগ্রেডে ছাত্রদের ডাকে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেয় আন্দোলনকারীরা। সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় রাজপথ। সন্ধ্যায় মিছিল নিয়ে সরকারি ভবনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। জবাবে ইট পাটকেল ছড়ে বিক্ষুব্ধ জনতা। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় এলাকাটি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।